আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি কিন্তু আমেরিকা বা ইউরোপের কোনো ভিডিও নয়, এটি ইরানের ভিডিও যেখানে ইসলামের কঠোর আইন প্রতিষ্ঠিত। আমেরিকা এবং ইউরোপে নারীদের পোশাকের স্বাধীনতা রয়েছে, সেখানে নারীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী পোশাক পরতে পারে। কিন্তু ইরানে নারীদের পোশাকের জন্য রয়েছে কঠোর আইন, যা তাদের প্রতিনিয়ত মেনে চলতে হয়। এমনকি শুধুমাত্র হিজাব না পরার জন্য মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তির উদাহরণও রয়েছে ইরানে। তাহলে এই নারী কেন নিজের জীবনের মায়া ত্যাগ করে এভাবে অর্ধনগ্ন অবস্থায় ইরানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইরান কেন হিজাবের ক্ষেত্রে এত কঠোর আইন মেনে চলে। ইরানের প্রতিষ্ঠা শুরু থেকেই কি এই কঠোর নিয়ম ছিল, নাকি এটা পরবর্তীতে এসেছে? আর কে এই নারী, কেন তিনি ইরানের মতো একটা দেশে এভাবে নির্লজ্জের মতো কর্মকাণ্ড করছেন? এর পেছনে কি ইউরোপ বা আমেরিকার কোনো চক্রান্ত আছে? দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিওগুলোর আপডেট আপনি সহজেই পেতে পারেন। এখন আমরা জানার চেষ্টা করব কে এই নারী এবং হিজাবের ক্ষেত্রে ইরানের আইন এত কঠোর কেন। দর্শক, ইরানে কিন্তু হিজাব নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। ইরানের হিজাবের আইন নিয়ে তখনই সবচেয়ে বড় বিতর্ক শুরু হয় যখনই মাহাসা আমিনি নামক একজন ইরানি নারীর হিজাব না পরার কারণে কারাগারে মৃত্যু হয়। মাহাসা আমিনি ছিলেন 22 বছর বয়সী একজন নারী। তিনি 2022 সালের 13 সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানে তার ভাইয়ের সাথে সফরকালে গ্রেফতার হন। তাকে গ্রেফতার করার মূল কারণ ছিল তিনি সঠিকভাবে হিজাব পরেননি, অর্থাৎ হিজাব পরার পরেও তার চুল দেখা যাচ্ছিল। ইরানে নারীদের পোশাকের জন্য এক কঠোর নিয়ম রয়েছে, যার মধ্যে হিজাব পরা বাধ্যতামূলক। মাহাসা আমিনি গ্রেফতার হওয়ার পর ইরানের পুলিশ দাবি করেছিল যে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন এবং তিনি আগে থেকেই শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ ছিলেন। তবে মাহাসা আমিনির পরিবার দাবি করে গ্রেফতার হওয়ার আগে মাহাসা আমিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন। যখন তাকে গ্রেফতার করে পুলিশের ভ্যানে তোলা হচ্ছিল তখন তাকে প্রচন্ড মারধর করা হয়েছিল এবং তার ভাই প্রতিবাদ করলে তার ভাইকেও মারধর করা হয়। প্রচন্ড শারীরিক নির্যাতনের কারণেই মাহাসা আমিনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন বলে তার পরিবার দাবি করেছে। এখানে সবচেয়ে বড় বিতর্ক তখনই জন্ম নেয় যখন 13 সেপ্টেম্বর গ্রেফতার হওয়া মাহাসা আমিনি মাত্র 3 দিনের মাথায় 16 সেপ্টেম্বর জেলখানায় মৃত্যুবরণ করেন। তার সাথে কি এমন করা হয়েছিল যে গ্রেফতার হওয়ার মাত্র 3 দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করলেন? তিনি যদি সঠিকভাবে হিজাবের আইন পালন না করেন তার জন্য তাকে অন্য শাস্তি দেয়া যেত। এই কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া কি সঠিক ছিল? এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে নারীরা তীব্র আন্দোলনে অংশগ্রহণ করে। তারা নিজেদের মাথার চুল কেটে ফেলে, রাস্তায় হিজাব আগুনে পুড়িয়ে দেয় আর ওয়েমেন লাইফ ফ্রিডমের মতো নানা প্রতিবাদী স্লোগানে পুরো ইরানের অবস্থা টালমাটাল করে রাখে। এই আন্দোলনের পরে ইরানের হিজাবের আইনে একটা বড় পরিবর্তন এসেছে। তবে অবাক হওয়ার বিষয় হচ্ছে আজকে আপনারা ইরানে গেলে চারিদিকে এরকম কালো ঢিলাঢালা বোরকা পরা নারীদেরকে দেখতে পাবেন, কিন্তু আজকে থেকে 50 বছর আগেও কিন্তু ইরানের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। তাহলে বিগত 50 বছরে কি এমন হয়েছিল যার ফলে ইরান এরকম একটা দেশ থেকে এরকম একটা দেশে পরিণত হলো? দর্শক, আপনি জানলে অবাক হবেন আজকে যে ইরানে হিজাব না পড়লে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়, সেই ইরানে এমন একটা সময় ছিল যখন বোরখাকে নিষিদ্ধ করা হয়েছিল। ইরানের রাস্তায় কোনো বোরখা পরা মহিলাকে দেখলে ইরানের পুলিশ তাদের বোরখা এবং হিজাব স্কার্ফ খুলে নিত। 1936 সাল ছিল ইরানের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সময়, যখন দেশটি মডার্নাইজেশন অথবা আধুনিকীকরণের পথে দ্রুত এগিয়ে যাচ্ছিল। ইরানের শাহ মুহাম্মদ রেজা পাহলভি এই পরিবর্তনের প্রধান ব্যক্তিত্ব হিসেবে কাজ করছিলেন এবং তার শাসনামলে ইরান আমেরিকান সংস্কৃতির প্রভাব গ্রহণ করতে শুরু করেছিল। শাহ সরকার মনে করতেন একটি আধুনিক সমাজ গড়তে নারীদের পোশাকের স্বাধীনতা থাকা উচিত, তাই তারা নারীদের জন্য নতুন পোশাকের নিয়ম চালু করেন। ইরানে বোরখা এবং হিজাব পরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1936 সালে পাশ হওয়া মোটাহরি আইন অনুযায়ী মহিলাদের হিজাব বা বোরখা পরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। এই আইনটি তৈরি করা হয়েছিল আমেরিকানদের ফ্যাশন ও মানসিকতার প্রতি ইরানের মানুষকে আকৃষ্ট করে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। দর্শক, শাহ সরকারের শাসনামলে ইরানে অনেক বড় বড় কিছু পরিবর্তন ঘটেছিল, যা দেশটির রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোতে বিশাল প্রভাব ফেলেছিল। শাহ সরকারের শাসনকালের এই সময়টাতে ইরানের সাথে আমেরিকার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়ে ওঠে। শাহ সরকার ইরানকে একটি আধুনিক এবং উন্নত দেশ হিসেবে দেখতে চেয়েছিল, যা আমেরিকানদের পশ্চিমী দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলবে। তার শাসনামলে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছিল 1963 সালে। আগে ইরানে ভোট দেওয়ার অধিকার শুধুমাত্র পুরুষদের ছিল, কিন্তু শাহ সরকার এই নিয়মের পরিবর্তন ঘটিয়ে নারীদেরকে ভোটাধিকার প্রদান করে। তবে আমেরিকানদের পরামর্শ অনুযায়ী রেজা পহলভি ইরানের মানুষকে ইসলামিক সংস্কৃতির বিপক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি গোপন এবং প্রকাশ্যে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছিলেন ইরানের মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে। মূলত তিনি ছিলেন আমেরিকানদের বসানো একজন এজেন্ট বা দালাল। তিনি আমেরিকার পরিকল্পনা অনুসারে ধীরে ধীরে ইরানে সবকিছু বাস্তবায়ন করতে শুরু করেন। তবে এভাবে চলতে চলতে এমন একটা সময় আসে যখন ইরানের মানুষ বুঝতে পারে তাদেরকে মডার্নাইজেশনের কথা বলে তাদের দেশের তেল আমেরিকাতে পাচার করা হচ্ছে, আর তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে আমেরিকানদের সংস্কৃতি গ্রহণ করার জন্য।
ফলে পুরো ইরান জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে ইসলামিক রিভলিউশন বা ইসলামী বিপ্লব। ইরানে ইসলামী বিপ্লব ছিল একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রকে বদলে দিয়েছিল। এই বিপ্লবটি শাহ সরকারের অবসান ঘটিয়ে ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তর করে। এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। 1970-এর দশকে ইরানে রেজা পাহলভির শাসন চলছিল। আয়াতুল্লাহ খোমেনি ছিলেন ইসলামী বিপ্লবের প্রধান রাজনৈতিক নেতা। তিনি ইসলামের শাসন ব্যবস্থার মাধ্যমে ইরানে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করেন। রেজা পাহলভি 1963 সালে হোয়াইট রেভলিউশন নামে একটা আধুনিকায়ন প্রক্রিয়া শুরু করেন। এই হোয়াইট রেভলিউশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খোমেনি সর্বপ্রথম সবার নজরে আসেন। এই হোয়াইট রেভলিউশন কর্মসূচির মধ্যে জমি সংস্কার, মহিলাদের ভোটাধিকার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কর্মকাণ্ড সংযুক্ত ছিল। কিন্তু এই সংস্কার নিয়ে প্রচুর বিরোধিতা শুরু হয়। শিয়া আলেম সমাজ এবং ইরানের পুরনো রাজনৈতিক দলগুলো এসব সংস্কারকে ইসলাম বিরোধী হিসেবে দেখতে শুরু করে। আয়াতুল্লাহ খোমেনি ছিলেন এই সংস্কারের প্রধান বিরোধী। তিনি বিভিন্ন ভাষণ এবং প্রচারণার মাধ্যমে এসব সংস্কারের বিরোধিতা করেন। এর ফলে শাহ সরকার তাকে গ্রেফতার করে। খোমেনির গ্রেফতার এবং আন্দোলন দমনের প্রচেষ্টা ইরানে আরও উত্তেজনা সৃষ্টি করে এবং খোমেনিকে বিপ্লবী নেতা হিসেবে পরিচিত করে তোলে। গ্রেফতারের পর কিছুদিন ইরানে আটক থাকার পর শাহ সরকার খোমেনিকে ইরানের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্রথমে শাহ সরকারের চাপে তিনি 1964 সালে ইরাকের পবিত্র শহর নাজাফে চলে যান, যা শিয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। নাজাফে থেকে তিনি তার বিপ্লবী কর্মকাণ্ড অব্যাহত রাখেন। তিনি সেখানে প্রায় 14 বছর কাটান এবং শিয়া ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে বিভিন্ন মতামত প্রকাশ করতে থাকেন, যা পরবর্তীতে বেলায়েতি ফাকি বা ইসলামিক শাসন ব্যবস্থা তত্ত্ব নামে পরিচিত হয়। ইরাক ইরানের সম্পর্কের অবনতির ফলে 1978 সালে ইরাক সরকার খোমেনিকে দেশ ত্যাগ করতে বাধ্য করে। এরপরে তিনি ফ্রান্সে আশ্রয় নেন এবং প্যারিসের শহরতলিতে অবস্থান করেন। ফ্রান্সে আসার ফলে খোমেনির বিপ্লবী বার্তা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে। তিনি ফোন ও অডিও ট্যাপের মাধ্যমে ইরানে তার অনুসারীদের নির্দেশনা দিতেন, যা ইরানের জনগণের মধ্যে বিপ্লবী চেতনাকে আর উস্কে দেয়। ইরানের মানুষের মধ্যে উত্তেজনা ও শাহের সরকারের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়তে থাকে। 1978 সালের শেষে এবং 1979 সালের শুরুর দিকে ইরানে সরকার বিরোধী আন্দোলন তীব্র রূপ নেয়। 1979 সালের জানুয়ারিতে রেজা পাহলভি দেশ ত্যাগ করতে বাধ্য হন। 1 ফেব্রুয়ারি 1979 সালে আয়াতুল্লাহ খোমেনি দীর্ঘ নির্বাসন শেষে ইরানে ফিরে আসেন। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তার আগমন ছিল বিশাল জনসমাবেশে পূর্ণ। লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানায়। 11 ফেব্রুয়ারি 1979 সালে শাহের অন্তর্বর্তী সরকার পতিত হয় এবং ইরানকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। আয়াতুল্লাহ খোমেনি শুধু ইরানে নয় বরং সমগ্র মুসলিম বিশ্বে ইসলামী পুনর্জাগরণের নেতা হয়ে ওঠেন। আর এখান থেকে ইরানে নারীদের হিজাবের আইন প্রতিষ্ঠিত হয়। দেখতে দেখতে ইরানে প্রায় 50টা বছর কেটে গেছে, কিন্তু এখনো হিজাবের আইন কঠোরভাবে পালন করা হয়। হিজাবের আইন অমান্য করলে গুনতে হবে জেল জরিমানা এবং কখনো কখনো মৃত্যুদণ্ড। আমরা ভিডিও শুরুতে যে মেয়েটাকে নিয়ে আলোচনা করেছিলাম, চলুন এবার তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দর্শক, আপনারা ইরানের কঠোর হিজাবের আইন সম্পর্কে জেনে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইরানে এমন একটা ঘটনা ঘটা কত আশ্চর্যজনক একটা ব্যাপার। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে ইরানের আজাদ ইউনিভার্সিটির সামনে অর্ধনগ্ন অবস্থায় হেঁটে বেড়াচ্ছে। ইউনিভার্সিটির চত্বরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে সে এই অবস্থাতেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। এই অবস্থায় ইরানের পুলিশ এসে তাকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এই ইউনিভার্সিটির মুখপাত্র টুইটারে লিখেন, এই নারী প্রচুর পরিমাণে মানসিক চাপের মধ্যে ছিল এবং সে একজন মানসিক রোগী। তা না হলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই এরকম কাজ করতে পারবে না। এই ভিডিওটা দেখে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ তারা ভাবছেন ইরানের মতো একটা দেশে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে। বেহায়াপনা বা নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। মনে রাখবেন, একজন নির্লজ্জ এবং মানসিক ভারসাম্যহীন মানুষের পক্ষে পৃথিবীতে সবকিছু করা সম্ভব।